বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইসোটোপ। প্রথমেই আমরা জেনে নিব আইসোটোপ কাকে বলা হয়, এর সংজ্ঞা। আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক। পারমাণবিক সংখ্যাটা মানে প্রোটন সংখ্যা এক, কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা আলাদা, মানে নিউট্রন সংখ্যা ভিন্ন, এ কারণে ভর সংখ্যাও আলাদা। তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়। বুঝছো? দেখো, মনে করো এখানে একটা হাইড্রোজেন লিখলাম, এখানে আর একটা হাইড্রোজেন পরমাণু লিখলাম। এটার প্রোটন সংখ্যা এক, এটারও প্রোটন সংখ্যা এক, মানে পারমাণবিক সংখ্যা এক, দুইজনেরই সেম, কিন্তু এটার পারমাণবিক ভর সংখ্যা এক আর এটা হচ্ছে দুই। তো ভর সংখ্যা আলাদা মানে কি, নিউট্রন সংখ্যা আলাদা, এই জন্য তাদের ভর সংখ্যা আলাদা। তো এই যে দুইটা পরমাণু লিখলাম, এরা পরস্পরের আইসোটোপ। দেখো, দুইটা পরমাণু কিন্তু একটা মৌলকেই নির্দেশ করতেছে, হাইড্রোজেনকেই নির্দেশ করতেছে, এবং এখানে প্রোটন সংখ্যা সেম, কিন্তু এখানে ভর সংখ্যা আলাদা। তার জন্য এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হবে। ঠিক আছে? আইসোটোপ শব্দটি এসেছে দুইটা গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ আইএসও, এর অর্থ হচ্ছে সমান, এবং টপস মানে অবস্থান, মানে অবস্থান সেম, মানে একই জায়গায় অবস্থান করে। সেটা কোথায়? পর্যায় সারণীর একই জায়গায় অবস্থান করে। তাই বলা হচ্ছে আইসোটোপ গুলি পর্যায় সারণীতে একই ঘরে অবস্থান করে, এজন্য এদেরকে সমস্থানিক বলা হয়। আইসোটোপ গুলোকে কেন সমস্থানিক বলা হয়, পরীক্ষা যদি আসে তাহলে এটাই বলবা যে আইসো এবং টপস শব্দ থেকে আইসোটোপ শব্দটা এসেছে। তো আইসো মানে সমান, টপস মানে অবস্থান, অর্থাৎ সমান অবস্থান। পর্যায় সারণীতে এরা একই জায়গায় বা একই ঘরে অবস্থান করে, এজন্য এদেরকে সমস্থানিক বলা হয়ে থাকে। তো এই আইসোটোপ তিন প্রকারের, বুঝছো? একটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, একটা হচ্ছে স্থিতিশীল আইসোটোপ, আর একটা হচ্ছে আদিম আইসোটোপ। এই যে তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা কি? তেজস্ক্রিয় জিনিসটা কি? যে সমস্ত পদার্থ থেকে আলফা বিটা গামা রশ্মি বের হয়, ওই সমস্ত পদার্থকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। আর এই যে আলফা বিটা গামা রশ্মি বের হলো, এদেরকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ওই যে তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হওয়ার যে ঘটনা, তাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তো যে সমস্ত আইসোটোপ তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, অর্থাৎ যে সমস্ত আইসোটোপের থেকে আলফা বিটা গামা রশ্মি বের হয়, ওই সমস্ত আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তো তেজস্ক্রিয় আইসোটোপকে তেজস্ক্রিয় নিউক্লাইডও বলা হয়ে থাকে। যেমন দেখো, এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, আর এর প্রোটন সংখ্যাও 6, আর ভর সংখ্যা কত? 12। কিন্তু যখন 14 হবে, তখন তো এটার একটা আইসোটোপ হয়ে যাবে, মানে কার্বনের একটা আইসোটোপ। তো কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, তো তার ভিতরে একটা আছে কত? 14। তো 14 যেটা, সেটা থেকে আলফা বিটা গামা রশ্মি বের হয়, এর জন্য কার্বন 14কে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। পরীক্ষা যদি আসে যে কার্বন 14 এটা তেজস্ক্রিয় আইসোটোপ কেন, কারণ এই তেজস্ক্রিয় রশ্মি বের হয় এই কার্বন 14 থেকে, এজন্য কার্বন 14কে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। বুঝছো? এরকম স্থিতিশীল আইসোটোপ কি? যেসব আইসোটোপের কখনোই তেজস্ক্রিয় ক্ষয় ঘটে না, মানে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে না, তাদেরকে স্থিতিশীল আইসোটোপ বলা হয়, বা স্থিতিশীল নিউক্লাইডও বলা হয়। যেমন দেখো, কার্বন 12, কার্বন 13, এরা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। 9 স্থিতিশীল আইসোটোপ। বুঝছো? তেজস্ক্রিয় আইসোটোপ 9 হবে, বা স্থিতিশীল আইসোটোপ। তো কেন? কারণ এখান থেকে কিন্তু কোনো তেজস্ক্রিয়তা বের হয় না, বা আলফা বিটা গামা রশ্মি বের হয় না, যে এজন্য এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা যায় না, বা এদেরকে স্থিতিশীল আইসোটোপ বলা হয়। আদিম আইসোটোপ কাকে বলা হয়? যেসব আইসোটোপ পৃথিবী সৃষ্টির আদি, অর্থাৎ মহাবিস্ফোরণ থেকে শুরু করে সৌরজগৎ গঠনের পূর্ব পর্যন্ত ছিল, তাদেরকে আদিম আইসোটোপ বলা হয়। আমরা তো জানি পুরা মানে সৌরজগৎ একটা বিন্দু থেকে তৈরি হয়েছে, তাই না? মহাবিস্ফোরণ হয়েছে, তারপরে সৌরজগৎ তৈরি হয়েছে। তো মহাবিস্ফোরণ থেকে শুরু করে সৌরজগৎ গঠন পর্যন্ত ছিল, এটাকে বলে আদিম আইসোটোপ। যেমন দেখো, এখানে আইসোটোপ দেখতে পাচ্ছি হাইড্রোজেনের ক্ষেত্রে 7টি। এই যে এইগুলো আছে আইসোটোপ, কার? হাইড্রোজেনের আইসোটোপ। এই যে 7টা হাইড্রোজেনের আইসোটোপ দেখলাম, এই যে আইসোটোপের ভিতরে প্রথম যে 3টা, এগুলো হচ্ছে প্রাকৃতিক, আর বাকি যেগুলো, এগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় বা পাওয়া যায়। দেখো, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের 3টি প্রাকৃতিক আইসোটোপ এগুলা। যেমন দেখো, প্রথম যেটা মানে H11 যেটা, মানে প্রোটন সংখ্যা তো সেম, সবগুলোরই 1, কিন্তু এর ভর সংখ্যা 1। এটা ডিউটেরিয়াম যেটা, এটা 2, আর ট্রিটিয়াম যেটা, এটা 3। মানে যেটার ভর সংখ্যা 1 তাকে প্রোটিয়াম বলা হয়, যেটা 2 তাকে ডিউটেরিয়াম, আর যেটা 3 তাকে ট্রিটিয়াম বলা হয়। দেখো,
প্রোটন সংখ্যা কিন্তু তিনটারই সেম, এই জন্য এক 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 দেওয়া হচ্ছে। আর এখানে ভর সংখ্যা কত? এক, এই যে এক দিয়ে দিলাম। এখানে ভর সংখ্যা কত? দুই, এই যে দুই দিয়ে দিলাম। এখানে ভর সংখ্যা কত? তিন, এই তিন দিয়ে দিলাম। এখন এই দুই, এই যে এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করো। এক থেকে এক বিয়োগ করলে কত? শূন্য। দুই থেকে এক বিয়োগ করলে কত? এক। তিন থেকে এক বিয়োগ করলে কত? দুই। এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। কেন? কারণ দেখো পরীক্ষায় যদি আসে কেন এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হচ্ছে, তুমি যদি খেয়াল করো এখানে প্রত্যেকটার প্রোটন সংখ্যা সেম, একই, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা এবং ভর সংখ্যা আলাদা। এর জন্য এদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। পরীক্ষায় আসতে পারে এরা পরস্পর আইসোটোপ ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। তাহলে এইভাবে তোমরা ব্যাখ্যা করে দেবে। চার্ট আকারে ব্যাখ্যা করতে পারো, আবার এমনিতেও বলতে পারো। ক্লোরিনের দুটি স্থিতিশীল আইসোটোপ আছে, মানে ক্লোরিনের অনেকগুলো আইসোটোপ আছে, তার ভিতরে স্থিতিশীল আইসোটোপ আছে দুইটা। স্থিতিশীল কোনগুলো? যেগুলো থেকে কিন্তু ওই যে তেজস্ক্রিয় রশ্মি মানে আলফা বিটা গামা যে রশ্মি এগুলো বের হয় না, তাদেরকে কি বলা হয়? তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। যেমন দেখো ক্লোরিনের যা 35 ভর যেটা আছে এবং 37 ভর যেটা আছে, এই দুটা কিন্তু স্থিতিশীল আইসোটোপ, বুঝছো? এই দুটোকে স্থিতিশীল আইসোটোপ বলা হয়। এখন তোমাদের পরীক্ষা আসতে পারে আইসোটোপ গুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন থাকার কারণ কি? হ্যাঁ, ব্যাখ্যা করো, এরকম আসতে পারে পরীক্ষায়। আসলে কি কারণে এদের রাসায়নিক ধর্মটা একই, মানে একই রকম ধর্ম প্রদর্শন করে? তো এটা একই রকম ধর্ম প্রদর্শন করে কারণ হচ্ছে পর্যায় সারণীতে এদের অবস্থান একই জায়গায়, বা সমস্থানিক বলা হয় এই জন্য, তাই না? বাইরে আছে সমস্থানিক। তো এই জন্যই মূলত এরা মানে রাসায়নিক ধর্ম এদের সেম হয়। মানে পর্যায় সারণীতে আমরা জানি পর্যায় সারণীতে অবস্থান যেরকম, যার যেরকম অবস্থান সে সেইভাবে রাসায়নিক ধর্মটা প্রদর্শন করে। আর আইসোটোপ গুলো তো পর্যায় সারণীর একই জায়গায় অবস্থান করে, একটু আগে আমরা দেখলাম। এজন্যই মূলত এরা কি করে? একই ধরনের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। আইসোটোপ গুলো রাসায়নিক ধর্ম অভিন্ন থাকার কারণ তাদের পারমাণবিক সংখ্যা একই। মৌলের রাসায়নিক ধর্ম ওই মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। কারণ কি? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করেই তো কোনো মৌল কোথায় অবস্থান করবে সেটা আমরা জানতে পারি, তাই না? এই যে আইসোটোপ গুলোর পারমাণবিক সংখ্যা একই হওয়ায় তা এদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা একই থাকে। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন বিন্যাসও একই রকম হয়, তাই আইসোটোপ গুলোর রাসায়নিক ধর্ম একই রকম হয় বা অভিন্ন হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হয়, গ নম্বর প্রশ্ন প্রচুর পরিমাণ আসে এখান থেকে অঙ্ক। যেমন দেখো সেটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলা হয়। প্রথমে আমরা সেটা সংজ্ঞা জানবো, পরীক্ষায় 1 নম্বরে আসতে পারে। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলা হয়? কোন মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের অনুপাতকে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। আচ্ছা, এই যে কার্বনের অনেকগুলো আইসোটোপ রয়েছে, তাই না? একটু আমরা দেখলাম 2-3টা দেখলাম, যেমন কার্বন 12, তারপরে 13, 14 এরকম রয়েছে। তো এই কার্বন 12 যেটা, ওই আইসোটোপের যে পারমাণবিক ভর, ওই ভরের 1/12 অংশের যে অনুপাত, তাকে বলা হয়, মানে ওইটা মানে একটা মৌলের একটা পরমাণু ভর আর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের যে অনুপাত, এটাকে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এখন কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ মানে কত? মানে হচ্ছে এই যে এই মানটা 1.66 10⁻²৪, ঠিক আছে, তো গ্রাম। এখন পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলা হয় তার সংজ্ঞাটা আছে, এটা আমরা যেটা জানলাম সেটাই আবার সূত্র আকারে এখানে লিখলাম, যে মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এখন তুমি যদি প্রশ্ন করো, ভাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশটাকেই কেন ব্যবহার করা হয়? এটার সাথে তুলনা করেই আপেক্ষিক পারমাণবিক ভর নির্দেশ করেছেন বিজ্ঞানীরা, বের করেছেন, এজন্য এটাকে ধরা হয়। বিজ্ঞানীরা যদি অন্য কোনোটা ধরতেন তাহলে তাই হতো, ঠিক আছে? তাহলে সূত্র এটা মনে রাখবা, মৌলের একটি পরমাণুর ভর আর কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ মানে 1.66 10⁻²24 এটা। তাহলে দেখো এরকম একটা প্রশ্ন হতে পারে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 বলতে কি বোঝো? তাহলে দেখো কোন মৌলের একটি পরমাণু ভর ও কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের অনুপাতকে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। তো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 বলতে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের অনুপাত হচ্ছে 27। তো এখানে অ্যালুমিনিয়ামেরটা দিয়ে বোঝালাম। পরীক্ষায় যাই আসুক না কেন, ঠিক আছে, যে মৌলটা আসবে ওই মৌলটার নাম এখানে লিখে দিবা, এখানে ওই পারমাণবিক ভরটা লিখে দিবা, আর এখানে যে ওই পারমাণবিক ভরটা লিখে দিবা, জাস্ট আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে? এভাবেই তুমি এটা সংজ্ঞা দিয়ে দিতে পারো। এটা খ নম্বর প্রশ্ন হতে পারে। খ নম্বরের মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। কেন একক নাই? কারণ হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু ভর ও কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের অনুপাতকে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়ে থাকে।
যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর দুটি ভরের অনুপাত, তাই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। দেখছো এখানে দেখো এই যে সূত্রটা আমরা দেখলাম, এখানে উপরেও একটি পরমাণুর ভর, এটা তো একটা পরমাণুর ভর, তাই না? এটার একক মনে করো গ্রাম বা কেজি এরকম। আর এটার যদি গ্রাম থাকে তাহলে এটা গ্রাম হবে, এটা কাটা যায়, তাহলে কাটা গেলে তো আর কোনো একক থাকে না। এজন্যই আপেক্ষিক পারমাণবিক ভর কোনো একক নেই। তো সবসময় পারমাণবিক ভর বলতে আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝানো হয়, তাই পারমাণবিক ভরেরও কোনো একক নেই। ঠিক আছে, এরকম প্রশ্ন। এখন দেখো খুবই চমৎকার একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটি মৌলের একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। তাহলে ওই মৌলটাকে শনাক্ত করতে হবে। মূলত আমাদেরকে ওই মৌলটার পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে একটি মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে এত গ্রাম। তাহলে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের মান কত, এটা কিন্তু মুখস্থ করা লাগবে। এই যে মানটা 1.66 10⁻24 গ্রাম, এটা মুখস্থ। তাহলে এখানে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা, মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এটার অনুপাত বের করবো। হ্যাঁ, ওই যে একটা এই যে মানটা, যে মানটা, ঠিক আছে, এই মানটা হচ্ছে এখানে বসে দিতে হবে। আর এর নিচে হচ্ছে 1.66 10⁻24, এই যে মানটা। এখন এটাকে অনুপাত যদি আমরা বের করি, দেখো উপরে কত রয়েছে 1.482 10⁻23, এই যে 10⁻23, এটাকে ভাগ করতে হবে, অবশ্য ব্র্যাকেট দিয়ে ভাগ করতে হবে। 1.66 10⁻24 ব্র্যাকেট ক্লোজ করো, এই যে 27, দেখছো একদম বরাবর 27 আসছে। তো 27 কার পারমাণবিক ভর? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, তার জন্য এটা হবে অ্যালুমিনিয়াম। পরীক্ষায় কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো? তোমরা পড়ো আর না পড়ো, পরীক্ষায় এটা আসবে, ঠিক আছে, পারো আর না পারো। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর যদি 23 হয়, তাহলে একটি পরমাণু ভর কত হবে? ঠিক আছে, ওইটা একটু আগে যে অঙ্কটা করলাম, এখন তার ঠিক উল্টাটা। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের মান হচ্ছে এত গ্রাম, তো মুখস্থ। আর আপেক্ষিক পারমাণবিক ভর এখানে দেওয়া আছে 23, তাহলে একটি পরমাণু ভর কত? তো আমরা যেটা জানি, আমরা জানি পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তাহলে মৌলের একটি পরমাণু ভর কত হবে? একটি পরমাণু ভর হবে, এই যখন উপরেরটা বের করো, বুঝছো, মনে করো পারমাণবিক ভর এম মনে করো, আর এটা মনে করো পি, আর এটা মনে করো এ। তাহলে এখানে পির মান বের করতে হবে। পি সমান কত হবে? এই যে এর সাথে এমটা গুণ হয়ে যাবে, ঠিক আছে, এ এম হবে। তাহলে এখানে দেখো ওই যে সেইভাবে আপেক্ষিক পারমাণবিক ভর গুণ হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, ঠিক আছে। তো আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? 23, এই যে এখানে 23 দেওয়া, আর এই মানটা কত? এই যেটা, এই দুইটাকে এখন গুণ করে দেবো, ঠিক আছে। যেমন দেখো 23 গুণ হচ্ছে 1.66 10⁻24, কত আসে? 3.818 10⁻23 গ্রাম, ঠিক আছে, এরকম। এখন দেখো পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে প্রশ্ন, এরকম 3টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, প্র্যাকটিস করবে এটা, ঠিক আছে। প্র্যাকটিস প্রবলেম। শিক্ষার্থীরা, প্র্যাকটিস প্রবলেম দেখার আগে তোমাদেরকে একটু বিজ্ঞাপন দিয়ে নি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে দেখো রোজার বন্ধ থাকে, তারপরে এই বন্ধ সে বন্ধ, প্রচুর বন্ধ থাকে। এজন্য স্কুল থেকে তো সিলেবাস কমপ্লিট করতে পারো না, আবার স্কুলে সিলেবাস কমপ্লিট তো করতেই পারো না, সেখানে আবার এত জিনিস, এই বিষয়গুলো পরীক্ষাতে এইটাই আসবে। তো এখন তোমরা হিসাব করে দেখো যে ক্লাসে তোমাদের কি শেখানো হয়েছে, বুঝছো? শেখানো হয় না, এর কারণ হচ্ছে শিক্ষকরা পারে না। কথাটা সত্য না, শিক্ষকরা পারে, কিন্তু শিক্ষকরা তোমাদেরকে টাইম দেওয়ার মতো টাইম তাদের থাকে না। মানে টাইম থাকে না মানে কি, যে একটা তো শিডিউল দেওয়া থাকে যে এত টাইমের ভিতর শেষ করা লাগবে, এর জন্য সেখানে এত বিষয় নিয়ে আলোচনা করা থাকে যায় না। আবার স্কুল তো বন্ধ থাকে, এর জন্য তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হও, ইনশাল্লাহ তোমাদের সিলেবাসও কমপ্লিট হবে এবং খুব ভালোভাবেই কমপ্লিট হবে। এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার সেভাবে আমরা করবো। প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবে। এই 5টা সাবজেক্টের ভিতরে হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত, ঠিক আছে। এই 5টা সাবজেক্টে যদি তোমরা পড়তে চাও, তাহলে এই নাম্বারটা 01620103495, এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, ঠিক আছে না? আর যদি কেউ আমাদের সরাসরি কোচিং এ ভর্তি হতে চাও, তাহলে আমাদের কোচিং এর ঠিকানা হচ্ছে মশত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি আছে তো এই ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি, ওই গলির একদম মাথায় হচ্ছে আমাদের কোচিংটা আছে। তো এই কারোর কাছে জিজ্ঞেস করলে দোকান আশেপাশে যে দোকানগুলো আছে, এই কোচিংটা কোথায়, তো সবাই দেখাই দিবে ইনশাল্লাহ। অথবা এখানে সরাসরি আমাদেরকে ফোনও দিতে পারো। তো এই যেটা বলতেছিলাম, প্র্যাকটিস প্রবলেম এগুলো আসবে পরীক্ষায়। সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর
32 এবং এর একটি পারমাণবিক ভর বের করতে হবে। তোমরা এটা বের করবা যে অ্যান্সারের সাথে মিলে কিনা দেখো, ঠিক আছে। এটা আবার ক্যালসিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 40। হ্যাঁ, এটা বের করে দেখবা যে 40 সাথে মেলে কিনা। হ্যাঁ, তাই এটা বের করে দেখবা। আবার সিলিকনের আপেক্ষিক পারমাণবিক ভর 28 বলতে তুমি কি বোঝো? তাহলে 28 বলতে কি বোঝো? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের এত অংশের আর ওই যে সিলিকনের একটি পরমাণুর ভরের অনুপাত, ঠিক আছে। মানে সিলিকনের একটি পরমাণুর ভরের অনুপাত আর কার্বন আইসোটোপের ভরের মানে 1/12 অংশ যেটা, ওটার অনুপাত হচ্ছে 28। তো ডি একটা মৌল যার একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম এবং নিউটন সংখ্যা দেওয়া আছে 34। তাহলে এই মৌলটি কি হবে এটা বের করতে, মানে তোমাদের পারমাণবিক ভর বের করবে। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভর 23 হলো মনে করো। এখান থেকে 34 বিয়োগ করে দিবা, দেখবা কত হলো, 29 এরকম সামথিং। তো এই 29 কার? পারমাণবিক সংখ্যা 29 কার? এই যে প্রোটন সংখ্যা কার? কপারের। তাহলে কপার মানে যার হবে সেটা তুমি বলবা, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এরপরে যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আল্লাহর কাছে দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেশের যে পরিস্থিতি, তোমরা সেখানে অবশ্যই নিজেদেরকে সেভ রাখার চেষ্টা করবা, আল্লাহর কাছে দোয়া করবা, ঠিক আছে। দেশের জন্য দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা। সর্বোপরি সবাই সাবধানে থাকো এবং আমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করো, ঠিক আছে, যেন আমাদের চ্যানেলটা অনেক বড় হয়, পরিবারটা অনেক বড় হয় এবং পুরা বাংলাদেশের সব স্টুডেন্টকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে শিক্ষা দিতে পারি, ঠিক আছে। তো আমাদের জন্য দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা, নামাজ কালাম পড়বা, 5 ওয়াক্ত আল্লাহ আল্লাহ করবা। দেশের পরিস্থিতিতে আল্লাহ ভালো করে দেয়, আল্লাহ ছাড়া কেউ ভালো করে দিতে পারবে না। যে পরিস্থিতি যাচ্ছে সামনের দিকে যে কি হবে আল্লাহই ভালো জানেন, তাই না? তো এরকম সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা পর্যন্ত। আসসালামু আলাইকুম।